সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাওয়াই গ্রুপ জাপানের জাপান শ্রমবাজার বিশেষজ্ঞ ও পরিচালক মোহাম্মদ শফিউদ্দিন। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে জাপানের সাথে বা বাংলাদেশে যে সখ্যতা তৈরি হয়েছে, প্লাস জাপান থেকে কিন্তু জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক মানুষ কর্মসংস্থানের জন্য যাচ্ছেন। সো এই জাপানের প্রতি এত কর্মসংস্থানে যাওয়ার যে ব্যাপারটা, এটা কেন এত বেশি? আমাদের বর্তমান সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই জাপানে যাওয়ার ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছেন। তারা মানুষকে বুঝাতে পেরেছেন যে স্কিল হয়ে কিভাবে মানুষ বাইরে গেলে অনেক বেশি সম্মান পাবে। এই জিনিসটা আমাদের সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটির সকল সদস্য, স্পেশালি ডক্টর আসিফ নজরুল, পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান, আমাদের জাপান সেলের আরও অনেকে আছেন যারা জাপান সেলের মাধ্যমে এই এসএসডব্লিউ জাপানটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন যে খুব সহজেই মানুষ জাপানে যেতে পারবে এবং সে স্কিল হতে পারবে এবং তার ভাগ্যের পরিবর্তন করতে পারবে। যেখানে তাদের পাশাপাশি কিছু উদ্যমী মানুষ আছেন যারা সমাজের জন্য কাজ করেন, যেমন লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল ওহিদুল আলম চৌধুরী এবং অ্যাচিভ জাপানের সিইও সমীর হোসেন, সমীর দেওয়ান এবং মর্সের ডাইরেক্টর জেমস, ওনাদের সারাউন্ডিংয়ে, ওনাদের পরিচিত জায়গা, ওনাদের ইনস্টিটিউটে এই জিনিসটা ভীষণভাবে প্রচার করছেন। এই কারণে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস চলে আসছে। আচ্ছা, এটা তো আসলে তরুণ প্রজন্মদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। পাশাপাশি একটু জানতে চাই যে সরকারিভাবে বা বৈধভাবে সরকারি প্রক্রিয়া কি কি অনুসরণ করা দরকার? সরকারি প্রক্রিয়ায় যেটা বলা হচ্ছে যে একজন মানুষ যখন জাপানে যাবে সে যাতে কোনোভাবে প্রতারিত না হয়, কারণ সরকার সব ধরনের সহযোগিতা করছেন। এই জন্য সরকার বারে বারে বলছেন যে আপনার এডুকেশন অর্থাৎ ট্রেনিংটা শেষ করার আগে এবং ট্রেনিং নেওয়ার আগে কিছু জিনিস জানা খুবই প্রয়োজন। যেমন হচ্ছে যে আমি যে জাপানে যাব, আমার যোগ্যতাটা কি, যেই যোগ্যতাটা আমি যদি অর্জন করি তাহলে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো ইমিগ্রেশনে। তার অর্থ জাপানে যাওয়ার দুইটা ধাপ। প্রথম ধাপটি হচ্ছে যে আমার কোন যোগ্যতা আমি অর্জন করলে জাপান ইমিগ্রেশনে আমি অ্যাপ্লাই করতে পারবো। দ্বিতীয় ধাপটি হচ্ছে জাপানে যাওয়ার যে কর্তৃপক্ষ আমাকে নেবেন অর্থাৎ প্লেসমেন্ট কোম্পানি, তার ইন্টারভিউতে আমাকে পাস করতে হবে। আচ্ছা, এই দুইটা জিনিস যখন আমার হয়ে যাবে তখনই আমি বিএমইটিতে অ্যাপ্লাই করব। বিএমইটি আমাকে একদিনের ট্রেনিং দিবে এবং আমাকে বিএমইটি কার্ড দিয়ে দিবে। আচ্ছা, তবে সবাইকে মনে রাখতে হবে যে আমরা ওই সমস্ত ট্রেনিং সেন্টারে যাব যেখানে জাপানিজ টিচার আছেন, কারণ আমি বাঙালি হয়ে তো জাপানে যেতে পারবো না। আমাকে জাপানিজ কালচার শিখে, জাপানিজদের ভাষা জ্ঞান শিখে তারপর আমাকে যেতে হবে। এই জিনিসটাই আমাদের সরকার সবাইকে জানাচ্ছেন, আমাদের সরকারের কর্তৃপক্ষ জানাচ্ছেন এবং এই বৈধ প্রক্রিয়া সম্বন্ধে তারা বলছেন। আচ্ছা, আপনি এটা বলছিলেন সরকারিভাবে, এখন যদি বলি যে বেসরকারি পর্যায়ে বৈধ প্রক্রিয়ায় কিভাবে যাওয়া যেতে পারে? সরকার সবসময় ফ্যাসিলিটেট করে আপনাকে, সরকার কিন্তু নিয়ে যায় না। অর্থাৎ G2G এগ্রিমেন্ট হয়, অর্থাৎ সরকার টু সরকার এগ্রিমেন্ট হয় যে আমার দেশ থেকে তুমি এতগুলো লোক নিয়ে যাও ভাই। সরকার কার্যক্রম কিন্তু এইটা।
এবং সরকার ঠিক করে দেয় কি কি কাজ করলে মানুষ প্রতারিত হবে না। কিন্তু সরকার এই কাজটি করবে না, সে প্রাইভেট ফার্মকে বলে, অ্যাসিস্ট করে যে প্রাইভেট ফার্ম এই প্রসেসের মাধ্যমে মানুষকে তৈরি করবে এবং সে পাঠাবে। যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, যারা চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে মূল ভূমিকা বা তাদের প্রথম স্টেপটা আসলে কি হবে এবং এই ক্ষেত্রে আসলে তাদের কেমন অ্যামাউন্ট খরচ হতে পারে? সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যিনি আগ্রহী জাপানে যেতে, উনি গুগলে যাবেন এবং SSW জাপান লিখবেন, লিখে পুরো প্রসেসটা নিজে পড়বেন। অর্থাৎ জাপান মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তারা ওখানে উল্লেখ করে দিয়েছে যে এই প্রজেক্টে আসতে হলে তোমার কি কি করতে হবে। কারণ ওরা শুধু আমাদের দেশ থেকে লোক নিচ্ছে না, ওরা 18টা দেশ থেকে লোক নিচ্ছে। সুতরাং এটা স্পেসিফিক একদম প্রক্রিয়া, যে এই প্রক্রিয়া অনুসরণ করে তোমাকে যেতে হবে। সুতরাং আমি যদি জাপানে যেতে চাই, সবার আগে উচিত আমি SSW জাপান লিখে ওখানে কি কি লেখা আছে সেটা আমি পড়ব, অ্যান্ড দেন আমি একটা ট্রেনিং সেন্টারে যাব। যেই ট্রেনিং সেন্টারে আমি কি দেখব, একটা ট্রেনিং সেন্টারে গিয়ে আমি দেখব প্রথম যে ওখানে কি নেটিভ টিচার আছেন। শুধু নেটিভ টিচার জাপানিজ হলে হবে না আমার লেখাপড়াটা, আমাকে চিন্তা করতে হবে যে এই নেটিভ টিচার কি ফিলিপিন থেকে লোক পাঠিয়েছেন পড়িয়ে, উনি কি কম্বোডিয়া থেকে লোক পাঠিয়েছেন পড়িয়ে, উনি কি ইন্দোনেশিয়া থেকে লোক পাঠিয়েছেন পড়িয়ে। তার অর্থ হচ্ছে ওনার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞ সম্পন্ন টিচার যে সমস্ত ইনস্টিটিউটে আছেন, এটা প্রথম আমাকে যাচাই করতে হবে। আচ্ছা, এটা কি সে প্রার্থী নিজ উদ্যোগে যাচাই করবেন না কোনো মাধ্যমের মাধ্যমে তিনি যাচাই করতে পারবেন? ওই ইনস্টিটিউটে উনি যাবেন, তাদের কাছে এই ডকুমেন্টগুলো চাবেন যে আপনার এখানে যে টিচার আছে উনার এক্সপিরিয়েন্স কি, আমাকে একটু দেখান, উনি এর আগে কোথায় পড়াতেন আমাকে একটু দেখান, তাই না? এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টটা আপনি যে আমাদেরকে ট্রেনিং করাবেন, আপনার কি সেন্ডিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে? বাংলাদেশে যে আইন করে দেওয়া হয়েছে যে জাপানে শুধুমাত্র সরকার স্বীকৃত কতগুলো সেন্ডিং কোম্পানি আছে তারাই পাঠাতে পারবে। তাইলে উনার এই ট্রেনিং সেন্টারের কি সেন্ডিং কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে? এবং জাপানে যারা নিবেন তাদেরকে রিসিভিং কোম্পানি বলা হয়। তাইলে এই যে মানুষগুলো ট্রেনিং নিবে তাদের সাথে কি রিসিভিং কোম্পানির কন্ট্যাক্ট আছে? তার অর্থ হচ্ছে টোটাল ওয়ার্কফ্লো সম্বন্ধে তার সম্যক ধারণা হইতে হবে, আদারওয়াইজ উনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা, আপনি SSW এর কথা বলছিলেন, এই ক্ষেত্রে আসলে বাংলাদেশি প্রার্থীদের জন্য কাজের সুবিধা কি কি রয়েছে, কোন কোন ক্ষেত্রে তারা কাজ করতে SSW পারবে? প্রজেক্টটা কি এটা কিন্তু সবার জানা উচিত। SSW অর্থ হচ্ছে স্পেসিফাই স্কিল ওয়ার্কার। স্পেসিফাই স্কিল ওয়ার্কার তারা সারা বিশ্ব থেকে 18টা ফিল্ডের লোক নিচ্ছে। এই ফিল্ডগুলো আমাকে দেখতে হবে যে আমি কোনটার সাথে অ্যাডজাস্ট হতে পারবো, কোন কাজটা আমি করতে পারবো। তবে বাংলাদেশ থেকে মাত্র 6টা ফিল্ডের লোক নেওয়া হয়। আচ্ছা, তার প্রথমটা হচ্ছে এগ্রিকালচার, দ্বিতীয়টা হচ্ছে কেয়ার গিভার, তৃতীয়টা হচ্ছে কনস্ট্রাকশন, চতুর্থটা হচ্ছে ড্রাইভিং, পঞ্চমটা হচ্ছে এভিয়েশন এবং ষষ্ঠটা হচ্ছে বিল্ডিং ক্লিনিং। এই ফিল্ডে আমি যেতে পারবো। অনেকের ধারণা হচ্ছে আমাকে এখানে ট্রেনিং নিতে হবে ট্রেনিং সেন্টারে, ধারণাটা ভুল। আচ্ছা, কারণ এই যে ট্রেনিংটা হবে এটার ইকুইপমেন্ট তো আমাদের দেশে নাই, কারণ ওখানে তো এটা আধুনিক ইকুইপমেন্ট। তাইলে জাপান সরকার বলছে যে তুমি JFT শিখে আসো, জাপান ফাউন্ডেশন টেস্ট, এটাতে তুমি পাস করে আসো। জাপান ফাউন্ডেশন টেস্ট একদম সহজ, যেভাবে আমরা শিশুকালে কথা শুনে ভাষা শিখেছি। আচ্ছা, তাইলে আবাসিকভাবে আমরা যদি কোথাও থাকি এবং জাপানি নেটিভ টিচারের মাধ্যমে পড়ি, তাইলেই তো আমার বলা এবং লেখা আমি শিখে যাব। দ্বিতীয়ত হচ্ছে আমার পরীক্ষাতে যখন আমি JFT পাস করে ফেলবো এবং স্কিল থিওরিটা পাস করে ফেলবো,
তখন বাংলাদেশে যেভাবে চাকরির জন্য আমি ইন্টারভিউ দিই, সেই ইন্টারভিউয়ের প্রসেসটা তারা শিখাবেন। এই প্রসেসটা আমি শিখে নিয়ে আমিও জাপানিজ কোম্পানিগুলোর সাথে ইন্টারভিউ দিব, এবং ইন্টারভিউতে যখন আমি টিকে যাব তারা আমাকে সিওই দিবেন, অর্থাৎ কাজের চুক্তিটা দিবেন, এবং আমি ভিসা নিয়ে চলে যাব। একদম সহজ জিনিসটা। যেখানে তিনি ট্রেনিং নিচ্ছেন সেখানে নিশ্চয়ই অন্য বাঙালিরাও ট্রেনিং নিচ্ছেন, তো সবার রুম কি আলাদা আলাদা? না, সেখানে একটা গ্রুপ করে দেওয়া হয়, চারজন করে, এন্ড দেয়ার ইজ এ ক্যাডেট কলেজ সিস্টেম, যে তাদের পেছনে একজন সিকিউরিটি আছেন, যেই বাংলায় কথা বলে তাকে বলা হয় তুমি মোবাইলে যাও, এটার জাপানি শব্দ কি এটা দেখো এবং তুমি এটা বলো। বয়স সীমা কেমন রয়েছে? এসএসডব্লিউ তে একদম স্পেসিফাই করে দেওয়া আছে 18 থেকে 35, কিন্তু নরমালি যারা এখান থেকে লোক পাঠায় তারা 18 থেকে 30-এর মধ্যেই প্রেফার করে। আচ্ছা, কারণ এই সময়টাতে মানুষের লাইবিলিটি কম থাকে এই বয়সে। আচ্ছা, নেপালে আমরা দেখেছি যে বছরে 60,000 প্লাস বাংলাদেশে গিয়েছে, এরকম কি জাপানেও সম্ভব কিনা? আমি আপনাকে কিছুক্ষণ আগে উত্তর দিয়েছি যে মূল সমস্যাটা হচ্ছে নেটিভ টিচার। জাপানে 1200 নেটিভ টিচার আছে, 1200। আর আমাদের দেশে কোনো কোচিং সেন্টারে একটিও নেটিভ টিচার নাই। তাহলে আপনি কিভাবে নেপালের সাথে কম্পেয়ার করবেন? আমার জানা মতে নতুন একটা ট্রেনিং সেন্টার শুরু হয়েছে, কাওয়াই জাপান রিজদা ট্রেডমিক ট্রেনিং সেন্টার ইন বিরুলিয়াতে, যেখানে আমি মোটিভেশন ক্লাস নিয়েছি। আচ্ছা, এটা টোটালি নেটিভ টিচার দ্বারা পরিচালিত হবে। আচ্ছা, বর্তমানে জাপানে কর্মরত একজন বাংলাদেশীর মাসিক আয় কত? আপনাকে টোটাল প্রসেসটা জানতে হবে এই প্রশ্নের আগে। আমি আগেও বলেছি, আবার এই প্রশ্নটা রিপিট করছি, যে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ শিখে যেই ফিল্ডে কাজ করব তার থিওরিটা পড়ে যাচ্ছি, তার অর্থ আমি কিন্তু প্র্যাকটিক্যালি কাজ শিখিনি, তাই না? আমি প্র্যাকটিক্যালি কিন্তু কাজ শিখিনি, আমি থিওরি পড়ে যাচ্ছি। ওই কোম্পানি আপনাকে 3 মাস অ্যালাউন্স দিবে এবং প্র্যাকটিক্যাল কাজটা শিখাবে। আচ্ছা, যেখানে আপনি সবচেয়ে নিম্নতম অ্যালাউন্স, জাপানের নিয়ম হচ্ছে যে সবচেয়ে নিম্নতম অ্যালাউন্স হচ্ছে 1,70,000 ইয়েন, এর কম সে পাবে না। যখন সে 3 মাস ট্রেনিং করে নিবে, ওই ইকুইপমেন্টের সাথে সে অভ্যস্ত হয়ে যাবে, তখন তার স্যালারি নির্ধারণ করবে। আর আমার জানা মতে কারো স্যালারি বাংলাদেশি টাকার 2 লাখ টাকার নিচে নাই। আচ্ছা, বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে ব্যাপার নিয়ে আজকে আলোচনা করলাম, এটা আসলে অনেকেরই অজানা ছিল, এবং যারা আসলে এই ব্যাপারটা নিয়ে ভাবছেন যে তারা আসলে জাপানে যাওয়ার কথা চিন্তা করছেন, তাদের জন্য অনেক কিছু ক্লিয়ার হলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ যে সাধারণ মানুষের কাছে এই তথ্যটা আপনি দিচ্ছেন এবং আমাদের সরকারকে আপনি সহায়তা করছেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।